যারা 2026 সালে পিএইচডি পরীক্ষা দিবে তাদের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন। আজকে আমরা পঞ্চম অধ্যায় বিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় তোমাদের পড়াবো পদার্থ ও শক্তি অধ্যায়টি আমি একটু বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা প্রথমেই পদার্থ সম্পর্কে আমরা ধারণা নেব, তারপরে আমরা শক্তিতে যাব। সো প্রথমে আমরা পদার্থ নিয়ে যদি আলোচনা করি, আমরা প্রথমে বইয়ের লাইন টু লাইন আমরা পড়াবো ইনশাল্লাহ। এখানে আছে যে আমরা বইয়ের লাইনটি আগে পড়ি, যে যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। আমাদের চারপাশে অজস্র পদার্থ ছিটিয়ে আছে, এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও পদার্থ। মানে এই জায়গায় বোঝানো হয়েছে যে আমাদের চারপাশে অনেক বস্তু থাকে, যেমন পদার্থ বলতে বোঝায় আমাদের চারপাশে খাতা, কলম, বই, পেন্সিল, অল এভরিথিং যার মূলত ওজন আছে এবং জায়গায় একটা ইটের ওজন আছে এবং সেটা এক জায়গায় রেখে দিলে সে একটা জায়গা দখল করে। সো অল এভরিথিং যারা ওজন আছে এবং জায়গা দখল করে তারাই পদার্থ। এবং আমরা জানি অজস্র বস্তু থাকবেই, কারণ আমরা দৈনন্দিন জীবনে অনেক বস্তু ব্যবহার করি পৃথিবীতে। এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও পদার্থ। আমরা যে বায়ু আছে, যে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, সেটাও মূলত পদার্থ। আমাদের কোশ্চেন থাকতে পারে যে পদার্থ আসলে কি দিয়ে তৈরি। তো এগুলো পড়ার দরকার নেই, এগুলো একটু এক্সপেরিমেন্ট দিছে। দেন কোশ্চেন করছে, যে পর্যবেক্ষণ করছে যে তুমি কি মনে করো চোখের মিহি গুঁড়া এবং এক খণ্ড চক কি একই? জায়গায় কোশ্চেন করা হয়েছে যে একটি মিহি গুঁড়া আসলে তো একই, কারণ এক খণ্ড চক আর চোখের যদি গুঁড়া করি, কারণ চককে ভেঙেই তো চোখের গুঁড়া তৈরি করা হয়েছে, তো একে সেম। তুমি কি মনে করো চোখের মিহি গুঁড়াকে আরও ছোটো করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সামনে আমরা আরও আলোচনা পড়ব। এখানে বলা হয়েছে সারসংক্ষেপ। যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। আসলে পদার্থ আসলে কি দিয়ে গঠিত, এখন আমরা সেই বিষয়ে জানবো। যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। এই কণাগুলোকে বলে অণু। তার মানে আমরা একটা পদার্থকে যদি ভাঙতে একটা ক্ষুদ্র কণা পাবো, যাকে বলা হয় অণু। এরা এত ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি সাধারণ মাইক্রোস্কোপেও দিয়েও এদের দেখা যায় না। মানে এই পদার্থটা যে আমরা ভাঙি, মানে ঠিক একটা চোখের গোড়ার মতো, চোখকে ভাঙতে চোখের গোড়া করলাম, এরকম গোড়া করলাম যা চোখ দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না। সো লুকস লাইক এরকম একটি চোখের গোড়া, যাদেরকে অণু বলা হয়। এবং কি এই অণুগুলো আবার একত্রিত করলে আবার আগের মতো চোখ হয়ে যাবে। সো এইখানে সেগুলাই বলা হয়েছে যে এরা এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি সাধারণ মাইক্রোস্কোপেও দিয়েও এদের দেখা যায় না। প্রতিটি অণুতে অণুর চেয়েও ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে, যাদের বলা হয় অণু। এবং কি এই অণুকে যদি আমরা আবার ক্ষুদ্র ভাঙি বা আরও জুমিন করি, বা ওই ক্ষুদ্র কণার ভিতরে আরও কী আছে সেটা যদি দেখার চেষ্টা করি, তখন দেখব যে যাদের ভিতর পরমাণু আছে। তো যে পদার্থের অণুতে একই ধরনের এক বা একাধিক পরমাণু থাকে তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। এখন বুঝতে একটু অসুবিধা হতে পারে যে পদার্থের অণুতে একই ধরনের এক বা একাধিক পরমাণু থাকে তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। আসলে মৌলিক অর্থটা কি? মৌলিক অর্থ হলো যে আমরা যে কোনো বুঝছি যে পদার্থগুলো অন্য কোনো বস্তু দ্বারা গঠিত না। মানে একটা চোখের গোড়ার কথাই চিন্তা করি, যে একটা চোখের গোড়া যদি আমরা গঠন করি, যে চোখের গোড়ার কথা যদি চিন্তা করি, যে চোখের গোড়া যা দিয়ে গঠিত, একটা চোখের গোড়া নিয়ে গঠিত। মানে ওই চোখের মধ্যে আর কোনো পদার্থ নেই, শুধুমাত্র চোখের গোড়া রয়েছে। সো সেটাই বলা হয়েছে যে মৌলিক পদার্থ। যে পদার্থের অণুতে একই ধরনের এক বা একাধিক পরমাণু থাকে তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। ওই পরমাণুকে বলা হয় ওই মৌলের পরমাণু। ওই পরমাণুকে বলা হয় ওই মৌলের পরমাণু। তার মানে ওই একটা মৌলিক পদার্থ, এই মৌলের যে মৌলকে ভাঙলে ক্ষুদ্র কণায় পরিণত হয়, সেই ক্ষুদ্র পরমাণুকে বলা হয়, ক্ষুদ্র যে কণা আছে বা পরমাণু আছে, সেই পরমাণুকে মৌলের পরমাণু বলা হয়। সো আমরা একটু আজানের বিরতি নিলাম।
কিছুক্ষণ আমরা একটু সমুদ্র আজান শুনবো। পদার্থের অণুতে একাধিক ভিন্ন মৌলের পরমাণু থাকে, তাকে বলা হয় যৌগিক পদার্থ বা যৌগ। এই জায়গায় বলা হয়েছে যে অক্সিজেন নামক মৌলের অণুতে অক্সিজেনের দুটি পরমাণু থাকে, কারণ আমরা জানি অক্সিজেন হলো দ্বিমৌল বা মানে দুইটি অণু একসাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠিত হয়, তাই সেখানে অক্সিজেন অণুতে দুইটি পরমাণু থাকে। আবার যে পদার্থের অণুতে এক বা একাধিক ভিন্ন মৌলের, আমরা জানি যে যৌগিক পদার্থ মানেই মৌলিক পদার্থের উপর নির্ভরশীল, তার মানে যৌগিক পদার্থ এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হবে। মানে এই জায়গায় বলা হয়েছে যে পদার্থের অণুতে এক বা একাধিক ভিন্ন মৌলের মানে মৌলিক পদার্থের মৌলের পরমাণু, এই যে আমরা যে মৌলের পরমাণু পড়লাম, সেখানে এক বা একাধিক ভিন্ন পদার্থের মৌলের পরমাণু থাকবে, তাদেরকে যৌগিক পদার্থ বা যৌগ বলে। যেমন পানি নামক যৌগের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে, ঠিক যেরকম হাইড্রোজেন পরমাণু, এটা একটি পরমাণু, অক্সিজেন একটি পরমাণু, মানে এরা দুইটি আলাদা আলাদা একটা মৌলের পরমাণু, এই দুইটা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, সেটা হলো যৌগিক পদার্থ। এই দুইটা কিন্তু আলাদা আলাদা মৌলিক পদার্থ, এবং এই মৌলিক পদার্থ সবগুলো মিলে একটি পানির অণু গঠিত হয়েছে, যা হলো যৌগিক পদার্থ। এখন আসবো আমরা পদার্থ যে পড়লাম, যে পদার্থটা কয়টি অবস্থায় থাকতে পারে। যেমন আমরা কঠিন, তরল, বায়বীয় এগুলো যে পড়ি, পদার্থের একটা অবস্থা, আসলে কি কি অবস্থায় বা কি কি রূপে অবস্থায় পদার্থ থাকতে পারে। এখানে বলা আছে যে পদার্থের অবস্থা, পদার্থ কঠিন, তরল না বায়বীয় অবস্থায় থাকবে তা নির্ভর করে পদার্থের অণুগুলো কিভাবে সাজানো, এদের মধ্যেকার বন্ধন কেমন তার উপর। পানি একটি পদার্থ, পানির তিনটি অবস্থা রয়েছে, যথা বরফ, পানি এবং জলীয় পদার্থ। মানে একটি পদার্থ পানির তিনটি অবস্থায় থাকতে পারে। কঠিন অবস্থা সেটা হলো বরফ, এবং তরল অবস্থা পানি, এবং জলীয় অবস্থা যেটা বায়বীয় বা বাতাসে অবস্থিত বা বাতাসের মতো। এবং অসংখ্য পানির অণু দ্বারা পানি গঠিত। যেমন আমরা জানি পানি এরকম, পানিকে যদি আমরা দেখি, পানি অনেকগুলো অণু দিয়ে গঠিত, এবং অণু আবার কি দ্বারা গঠিত, অণু আবার পরমাণু দ্বারা গঠিত। সো যেহেতু প্রত্যেকটা পদার্থ অণু দ্বারা গঠিত, মানে পদার্থকে ভাঙলে অণু পাবো, অণুকে ভাঙলে পরমাণু পাবো, পরমাণুর ভিতরেও আরও অনেক কিছু আছে, আমরা বড় হলে আমরা অনেক কিছু জানবো। যেমন অসংখ্য পানির অণু দ্বারা গঠিত, এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি যে প্রত্যেকটা পদার্থই যদি অণু দ্বারা গঠিত হয়, সো পানি একটা পদার্থ, এই পদার্থ কি অণু দ্বারা গঠিত হবে, এটাই স্বাভাবিক। সো এই অণুসমূহ সবসময় গতিশীল। এই যে অণুগুলো আছে, মানে পদার্থের ভিতর যে অণুগুলো আছে, এই অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে। কঠিন অবস্থায় অর্থাৎ বরফে পানির অণু সময়ের খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ় হয়। আমরা জানি ধরেন যে কোনো একটা জিনিস, যেমন ভালোবাসা, পিতামাতার মধ্যে সন্তানের একটা সম্পর্ক যদি কাছাকাছি থাকে, সন্তান পিতামাতার কাছে থাকে, সো সেখানে বন্ধনটা দৃঢ় হয় বা শক্ত হয়, এবং কি ভালোবাসা ভালো অটুট থাকে। কিন্তু সন্তান যদি বিদেশে চলে যায় বা একটু দূরে থাকে, তখন একটু ভালোবাসা কমে যায়, বা একটু বন্ধনে একটু দূরত্ব তৈরি হয় আর কি। যদি কাছাকাছি থাকে সব কিছু ভালোবাসা শক্ত থাকে। তো সে কারণেই কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে, এবং তাদের মধ্যকার আকর্ষণ বলটা, আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা বড় হইলে পড়বা, কিন্তু একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণের কারণে অণুগুলা কাছাকাছি থাকে, যার কারণে কঠিন অবস্থায় বন্ধন অনেক দৃঢ় হয়। এবং তরল অবস্থায় অর্থাৎ পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও অণুগুলোর মাঝে বন্ধন অপেক্ষাকৃত দুর্বল হওয়াতে তারা চলাচল করতে পারে। তার মানে কঠিন অবস্থায় যে একটা শক্ত আকর্ষণ ছিল, কিন্তু তরল অবস্থায় তার থেকে আকর্ষণ কিছুটা কম থাকে, যার কারণে তরল অবস্থার মধ্যে অণুগুলা একটু চলাচল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যার কারণে তাদের মধ্যে আকর্ষণ কম, তরল অবস্থায় থাকতে পারে। আবার বায়বীয় অবস্থায় অর্থাৎ জলীয় বাষ্পে পানির অণুসমূহ একে অপরের পাশে থেকে বেশ দূরে অবস্থান করে। তার মানে বায়বীয় অবস্থায় দূরত্ব আরও অনেক বেশি থাকে, যার কারণে আকর্ষণ প্রায় থাকেই না, যার কারণে আরও দ্রুত চলাচল করতে পারে। তো তাই বায়বীয় অবস্থা বিরাজ করে। তার মানে কণাগুলো বা অণুগুলো এক জায়গা থেকে একটা থেকে আরেকটা অণুর দূরত্ব অনেক বেশি থাকে, আন্তঃআণবিক দূরত্ব এই বিষয়টা তোমরা অনেক বড় হইলে পড়বা, এখনই বলতে চাই না, কিন্তু দুইটা অণুর মাঝখানে যে একটা দূরত্ব থাকে, সেটাকে আন্তঃআণবিক দূরত্ব বলে।
সে দূরত্বটা অনেক বেশি থাকে, যার কারণে তাদের মধ্যে আকর্ষণ কম থাকে, এবং আকর্ষণ কম থাকলে তাদের মধ্যকার যে বন্ধন, সে বন্ধনটা দুর্বল থাকে। কারণ আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি মাতা পিতা থেকে সন্তান অনেক দূরত্ব বজায় রাখে তাহলে, বা দূরে থাকে, তাহলে মানে বন্ধনটা দুর্বল হয়। ফলে অণুগুলোর দ্রুত গতিতে স্বাধীনভাবে চলাচল করতে পারে, যার কারণে গ্যাসীয় পদার্থ কণাগুলো ছোটাছুটি করার কারণে, বন্ধন দুর্বল হওয়ার কারণে পদার্থটি গ্যাসীয় অবস্থা বিরাজ করে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো হলো অণুগুলা খুব কাছাকাছি আকর্ষণ করে, মানে একটা অণু আরেকটা অণুকে খুব শক্তভাবে আকর্ষণ করছে, যার কারণে কঠিন পদার্থ একটু আগের থেকে একটু হালকা, এই যে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, যার কারণে একটু তরল পদার্থ, এবং এই অণুগুলো এই অবস্থা থেকে বেশি দূরে দূরে অবস্থান করছে, যার কারণে বায়বীয় পদার্থ। এই তিনটি অবস্থা আমরা ক্লাস 5-এ আপাতত পড়ে থাকি, বড় হলে আরও পড়ব। আগে আমরা যেহেতু আমাদের পদার্থ পড়ার শেষ, এখন আমরা শক্তিতে যাব। চলে আসলাম শক্তিতে। আমরা মানে মূলত পঞ্চম অধ্যায় শক্তি ও পদার্থ, এই দুইটা নিয়ে গঠিত। আমরা পদার্থ অংশটা পড়ে আসলাম এবং শক্তি অংশটা এখন আলোচনা করব ডিস্টার্ব করে। যাই হোক, শক্তি কি? আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি। এই কাজ করতে কি আমাদের শক্তি লাগে, কারণ আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার পরে আমাদের শক্তি হয়, সেই শক্তি দিয়ে আমরা কাজ করি। সো এই জায়গায় ডেফিনেশন দেওয়া হয়েছে যে কোনো কাজ করার সামর্থ্যই শক্তি। তার মানে আমার একটা ধরো যে কোনো একটা ইঞ্জিন বা যে কোনো একটা দুর্বল মানুষ, সেটা যদি মানে তার মানে দেহে যদি বল থাকে, তাহলেই সে কাজ করার সামর্থ্য থাকবে। কিন্তু যদি তার দেহে যদি বল না থাকে বা শক্তি না থাকে, তো তার কাজ করার তার সামর্থ্য নেই। সো এই ডেফিনেশনে বলা হয়েছে যে কোনো কাজ করার সামর্থ্যই হলো শক্তি। তার মানে কোনো কিছু যদি কাজ করার সামর্থ্য থাকে, তাকে শক্তি বলে। আমরা সকলেই কাজেই সকল কাজে শক্তি ব্যবহার করি। যেমন একটা তুমি টেবিল তোমার এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার করলো বা পরিবর্তন বা যদি নিয়ে যাও, তাহলে শক্তি প্রয়োজন। আমরা ধাক্কিয়ে বা ঠেলা দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, সেটাকে আমরা এক ধরনের শক্তি বলে যাই। যেমন এনে উদাহরণ দেওয়া হয়েছে যে শক্তি কী, পায়ে হেঁটে স্কুলে যেতে হয় এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি, কারণ পায়ে হেঁটে যাই, এটার জন্য আমাদের শক্তি লাগে। খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন, কিন্তু শক্তি ব্যবহার করেই গাড়ি চলে। কারণ শক্তি ব্যবহার, ইঞ্জিন থাকে, ইঞ্জিনের তেল খায়, এই তেল খেয়ে তারপরে তেল পুড়িয়ে ইঞ্জিন শক্তি তৈরি করে, সেই শক্তি দিয়ে গাড়ি চলাচল করে। আর শক্তির বিভিন্ন রূপ, আমরা শক্তির বিভিন্ন রূপ দেখি। যেমন বিদ্যুৎ শক্তি যেমন বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয়। যেমন আমরা ঘরে যে বিদ্যুৎগুলো দেখি, সেগুলো কি আমাদের সেগুলোর জন্য টাকা খরচ করতে হয়। যেমন এই যে শক্তি অপচয় হচ্ছে, বা এক জায়গা থেকে একটা শক্তি অপচয় মানে একটা শক্তি ক্ষয় করে লাইট জ্বালানো হচ্ছে। এবং কি এই তো বিদ্যুৎটা আগে উৎপন্ন করতে হচ্ছে কিভাবে, টারবাইন ঘুরিয়ে অথবা কোনো একটা কয়লা পুড়িয়ে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে এই শক্তি সাপ্লাই হচ্ছে বা শক্তি উৎপন্ন করা হচ্ছে। সেই শক্তি বিভিন্ন বাসাবাড়িতে বাতি, পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহার করা হচ্ছে। আবার আরেকটি শক্তি আছে যান্ত্রিক শক্তি। কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি। যেমন এই যে বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি। যেমন বায়ু যখন আমরা দেখি ঝড় ওঠে, তখন দেখবা গাছপালা সব উড়িয়ে নিয়ে যায়। তো সেটা এক প্রকার যান্ত্রিক শক্তি, কারণ এটা বায়ুকল চালাতে পারে। যে আমি কিছুক্ষণ আগে বললাম, বায়ুকল বলতে টারবাইন চালাতে পারে। টারবাইন চালানোর পরে যে আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি, তা সেটাও তো এক প্রকার শক্তি, নাকি যান্ত্রিক শক্তি। এছাড়াও চলমান গাড়ির শক্তি যান্ত্রিক শক্তি। যেমন এই যে একটা গাড়ি যদি ইঞ্জিনে চালিত হয়ে চলাচল শুরু করে, তখন সেটা একটা যান্ত্রিক শক্তি, মানে শক্তিটাই যান্ত্রিক শক্তি হয়ে যায়। আলোক শক্তি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে, তাই আলোক শক্তি। এই স্বচ্ছ বস্তুর
ভেতর দিয়ে চলতে পারে। সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই। আলোক শক্তি মানে কি, যে শক্তি দ্বারা আমরা দেখতে পাই, মানে মানে আমরা তো প্রথমে মানে কোনো একটা বস্তু থেকে আমাদের চোখে আলো আসে, তারপরে আমরা দেখতে পাই। সো ওই শক্তি তো মানে ওই আলোটা তো আমাদের চোখে আসতে হবে। যে শক্তিটা খরচ করে বা যে একটা লাইট জ্বলে সে শক্তিটা খরচ করে আমাদের চোখে আসে, সেটি আলোক শক্তি। শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে। যেমন কোনো একটা জায়গায় বম ব্লাস্ট হলো, সে জায়গায় আগে শব্দ শক্তিটা উৎপন্ন হয়। এই শব্দ এক প্রকার শক্তি। এই শব্দ যখন ধাম করে ফুটে বা এই শব্দটা যখন আমাদের কানে আসে, কানের ভিতরে ঢুকে, তখন আমরা শব্দ শক্তি শুনতে পাই। তো শব্দ আগে সেই জায়গায় উৎপন্ন হয়ে বা শক্তি খরচ করে উৎপন্ন হয়ে আমার কান পর্যন্ত আসতে হবে, তারপরে আমি শুনতে পাবো। সো সেটাই এক ধরনের শক্তি, এখানে তাই বলা হয়েছে। বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে। গান শুনতে আমরা এইসব মানে বায়ুর ভিতরে তো আসতেই পারবে, স্বাভাবিক। বায়ুর ভিতর দিয়ে তো শক্তি, এই শব্দ শক্তি চলাচল করতে পারে। সো তাপ শক্তি, তাপ এক প্রকার শক্তি। চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই। যেমন ইস্ত্রি আমরা কি করি, বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করি। মানে কি, কারেন্টের সকেটে তার লাগিয়ে আমরা ইস্ত্রি যে আছে, যে ইস্ত্রি করি, কাপড় আয়রন করি, সেই একটা তো বৈদ্যুতিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা পরে তাপ শক্তি পাই। সেই তাপ শক্তি দিয়ে আমরা করি, মানে আয়রন করি। এবং কি চুলায়, আমরা গ্যাসের চুলায় যা রান্না করি, সেটাও এক ধরনের তাপ শক্তি আর কি। রাসায়নিক শক্তি, খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। যেমন খাবারের মধ্যে আমরা যে খাবার খাই, সেই খাবার আমরা আমাদের শরীরের ভিতরে ঢুকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন করে। সো খাবার এক ধরনের রাসায়নিক শক্তি। জ্বালানি তেল, যেমন ইঞ্জিনের ভিতরে জ্বালানি তেল দেই, সেগুলা সেই তেল ব্যবহার করে চলে, গাড়ি চলে, যানবাহন চলে। কয়লা, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহৃত হয়, বিভিন্ন জায়গায় কয়লা ব্যবহৃত হয়। কয়লা মানে বিদ্যুৎ তৈরিতে কয়লা ব্যবহৃত হয়। সো বিদ্যুৎ তৈরিতে যেহেতু করা হয়, সেটাও এক ধরনের রাসায়নিক শক্তি। শক্তির উৎস, আসলে শক্তিটা আমরা কোথায় পাই? এখানে বলা আছে যে তোমরা দেখেছো নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয়। বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। এই শক্তি কখনো আসছে কয়লা থেকে, তেল বা খাবার থেকে, কখনো আসছে বায়ুপ্রবাহ বা পানির স্রোত থেকে, আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে। এই সব উৎস থেকে আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি শক্তি পাই। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এ সমস্ত শক্তির মূল উৎস সূর্য। কারণ সূর্য থেকে আমরা আলো পাই। সে আলো কি করে গাছেরা গ্রহণ করে থেকে, বায়ুমণ্ডল থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শক্তি উৎপাদন করে বা খাদ্য উৎপাদন করে। সেই খাদ্য আমরা খাই, মানুষেরা খাই বা প্রাণী জগৎ খাই। খাওয়ার পরে যে আমরা শক্তি উৎপাদন, মানে মানুষ সেই খাবার খেয়ে জীবন চলন করে, এবং এই মানুষই আবার বিভিন্ন শক্তি উৎপাদন করে। যেমন বিদ্যুৎ শক্তি, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করতেছে। তারপরে কি সেই বিদ্যুৎ শক্তিকে আবার তাপ শক্তিতে রূপান্তর করতেছে। তারপরে আগুন জ্বালিয়ে তাপ শক্তি উৎপাদন করতেছে। আলোক শক্তি, যেমন মোমবাতি জ্বালায়। তারপর আরও বিভিন্ন যে শক্তি, তাপ শক্তি থেকে আলোক শক্তি উৎপাদন করতেছে। সো সেটাই বলা হয়েছে যে মূলত এই কারণেই, যেহেতু প্রাণের অস্তিত্ব বিরাজ করে যেহেতু সূর্য থেকে, সো সেই কারণে সূর্যকেই মূলত শক্তির প্রধান উৎস বলা হয়। এটা একটা এমসিকিউ, যে শক্তিকেই সূর্যের শক্তির মূল উৎস কি, সেটা হলো সূর্য। এগুলো পড়ার দরকার নেই। শক্তি রূপান্তর, এখন আমরা দেখব শক্তি আসলে কি রূপে, মানে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তন হলো শক্তি রূপান্তর। এখন এটা একটা এমসিকিউ হতে পারে বা একটা কয়ের কোশ্চেন হতে পারে। শক্তি রূপান্তর কি, মানে শক্তির রূপের পরিবর্তন। আমরা যে রূপের পরিবর্তন করি, যেমন আমরা যদি গরিব থাকি, সো আমরা ছোটোবেলা যখন ছোটো ছিলাম, তখন আমাদের 2 টাকায় অনেক কিছু লাগতো আর কি। যখন আমরা বড় হয়েছি, তখন আমাদের 1000 টাকাও দিয়েও অনেক কিছু হইতেছে না। এই একটা রূপের একটা পরিবর্তন, মানে একটা শক্তি, সেম শক্তি, কিন্তু এক রূপ থেকে আরেক রূপে, মানে রূপ পরিবর্তন করতেছে, এই যে ঠিক সেমভাবে। সো যেমন সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ শক্তি হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে।
যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কিছুক্ষণ আগে আমি বললাম যে সৌরশক্তি যেমন সূর্যের আলো ব্যবহৃত করে কি গাছ কি করে, গাছ বা উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে, বা মূলত খাদ্য তৈরি করে। এই খাদ্যই আমরা কি, এটা এক প্রকার কি রাসায়নিক শক্তি। খাদ্যতে যে শক্তিটা সৌরশক্তি কনভার্ট হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো, মানে খাদ্যতে সেটা জমা থাকলো এই রাসায়নিক শক্তিটা। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন ওই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যখন আমরা একটা বিভিন্ন শাকসবজি খাই না, সো আমরা যে রাসায়নিক শক্তিটা কী হয়, ওই শাকসবজি খাওয়ার ফলে আমরা কি করি যে এই তাপ শক্তি, রাসায়নিক শক্তিটা তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। খাওয়ার পরে একটা শক্তি উৎপাদন হয় শরীরে, সেই শক্তি কি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সেটা বড় হলে আরও বিস্তারিত জানতে পারবে, এখন আপাতত এই পর্যন্ত বললেই হবে। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত, যেমন আমরা সোলার সিস্টেম যে পড়ি, সৌর প্যানেলে যেমন সোলারে, গ্রামে যারা থাকো তারা হয়তো বা অনেক, এখন সোলারের প্রচলন খুব কমে গেছে, কিন্তু গ্রামে দেখবা যে এরকম সিস্টেমে একটা থাকে, এই এরকম একটা চালের উপরে থাকে, এটা সূর্য থেকে আলো আসে, আলো আসলে এটার উপরে করে সূর্যকে অবজার্ভ করে বা গ্রহণ করে সূর্যের আলো গ্রহণ করে, সেটা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আমরা ছোটোবেলা এটাকে দেখছি, গ্রামে এখনও প্রচলন আছে। তাহলে কি হলো যে আমরা সৌর প্যানেল সৌরশক্তিকে শক্তিতে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর করে। যেমন এই বিদ্যুৎ শক্তি, এই যে সোলারে যে আমরা বিদ্যুৎ পাইলাম, সেই বিদ্যুৎ দিয়ে আমরা টেলিভিশন চালাইলাম, সেই টেলিভিশন চালাইলে এই বিদ্যুৎ শক্তিটা কী হলো, আলোক শক্তি। টেলিভিশনে যখন আমরা চেয়ে থাকি তখন টেলিভিশনের ভিতর থেকে আলো আসে, আমাদের চোখে আসে, যার কারণে আমরা টেলিভিশনের ভিতরে বিভিন্ন ছায়া ছবি দেখতে পাই। সেটা হলো বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এবং দেখবা যে টেলিভিশন দেখতে দেখতে দেখবা টেলিভিশনের সাইডে হাত দিলে যে টেলিভিশন গরম হয়ে যায়, সেটা একটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, মানে বিদ্যুৎ শক্তি থেকেই তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, যার কারণে টেলিভিশন গরম হয়ে গেছে। আবার হলো যে শব্দ, কারণ বিদ্যুৎ যখন আমরা ছায়াছবি দেখি তখন শাবানা বা বাপ্পারাজ এদের গান আমরা শুনতে পাই, বা একটা যে কোনো গজল বা তো আমরা টেলিভিশনে দেখি, তো আমাদের সাউন্ড তো শুনতে পাই, কারণ সাউন্ড তো শব্দ তো আমরা শুনতে পাই, যার কারণে তো উপলব্ধি করি বা শব্দ কানে শুনি, সেটা দেখে আমরা আনন্দ পাই আর কি। সো এখানে 3 ধরনের শক্তিতে রূপান্তরিত হয়েছে। যেমন বিদ্যুৎ শক্তিটাই কী হইলো, 3 ধরনের শক্তি রূপান্তরিত হলো। একটা আলো, যেটা আমরা যে স্ক্রিনে দেখতে পাইলাম, এই যে স্ক্রিনে এরকম দেখতে পাইলাম, সেটা কি তাপ, টেলিভিশনের সাইডে এরকম গরম হয়ে যায়, টিভি দেখতে দেখে টিভির সাইডে গরম হয়ে যায়, সেটা তাপ শক্তি রূপান্তরিত হয়েছে। এবং শব্দ শক্তি, যে আমরা টিভিতে যে সংবাদ পাঠ করে, সেটা শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। যেমন এই জায়গায় রাসায়নিক শক্তি, যে আমরা খাইলাম, খায়ে কী হলো, যে আমরা খায়ে মনে করো যে দৌড় পারলাম, যেরকম দৌড় দিলাম, তাহলে এই শক্তিটা রাসায়নিক শক্তি, যে খাদ্য যে খাইলাম, এই শক্তিটা কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। শক্তি সঞ্চালন, এখন ভাই শক্তি সঞ্চালন মানে কি, রূপান্তর মানে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়েছে। এমনকি শক্তিটা সঞ্চালিত হয় কিভাবে, এটা আমরা দেখবো। শক্তি ট্রান্সফার হয় কিভাবে, সঞ্চালন মানে ট্রান্সফার বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটা সঞ্চালন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর রূপান্তর মানে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হওয়া, এক রূপ থেকে সেম শক্তি, সেই শক্তিটা একটা থেকে আরেকটা রূপান্তরিত হবে। কিন্তু সঞ্চালন মানে ট্রান্সফার হবে, ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। যেমন তাপ 1 নাম্বার দেওয়া আছে, শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। সঞ্চালিত হয় মানে ট্রান্সফার হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেমন আমি ধরো বকুলতলা একটা জায়গা, সেটা থেকে আমরা হাই স্কুল একটা জায়গা আছে, বা জেলা স্কুল, জামালপুর জেলা স্কুল একটা জায়গা আছে, তো বকুলতলা থেকে জেলা স্কুল পর্যন্ত হেঁটে গেলাম, বা এক জায়গা থেকে এই বকুলতলা মোড় থেকে জেলা স্কুল পর্যন্ত গেলাম। এই স্থানের যে পরিবর্তন বা স্থান যে আমরা অতিক্রম করলাম, সেটাকে বলে সঞ্চালিত হওয়া। এখন আসলে তাপ সঞ্চালন, যেমন উচ্চ তাপমাত্রায় এক স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। আমরা জানি পৃথিবীর একটা কথা সবসময় মনে রাখবা, যে সকল কিছু উচ্চ থেকে নিচের দিকে যায়। যেমন পাহাড়ে যখন আমরা বৃষ্টি পড়ে তখন কি হয়, প্রকৃতির নিয়ম হলোই উচ্চ থেকে নিচের দিকে যাওয়া।
প্রকৃতির নিয়মই উচ্চ থেকে নিচের দিকে যাওয়া, ঠিক সেমভাবে তাপও এটার ব্যতিক্রম নয়। আল্লাহ তাআলা যেহেতু প্রকৃতির সিস্টেম এরম করে করছে, সো তাপও ঠিক সেমভাবে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের প্রভাব হয়। যেমন তুমি মনে করো যে একটা করছো, কি জানি করে কয়, একটা গরম পানি করছো, গরম পানি কইরে তার মধ্যে একটা গরম পানি বা চা বানাইছো, চা বানাইলে এর মধ্যে একটা চামচ, স্টিলের একটা চামচ দিয়ে দিলে দেখবা কিছুক্ষণ পরে রেখে দিলে স্টিলের চামচ হালকা গরম হয়ে গেছে। তার মানে স্টিলের এই যে চায়ের কাপ ছিল এর মধ্যে তো গরম জিনিস ছিল, আর এই যে চায়ের যে চামচটা ছিল সে চামচটা ছিল নিম্ন তাপমাত্রা, এখানে ছিল অনেক গরম, এটা ছিল একদম ঠান্ডা। এটার ভিতরে যাওয়ায় এই চায়ের কাপ থেকে তাপটা কী করছে আস্তে আস্তে এই যে চামচের মধ্যে গেছে, যার কারণে আমরা যদি সেই সময় যদি আমরা আবার একটু পরে যদি চায়ের চামচ যদি ধরি আমরা একটু গরম অনুভব করি। সেটা এখানে বলা হয়েছে যে এক জায়গা থেকে তাপ শক্তিটা কী হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এই জায়গায় ছিল চায়ের কাপ, চায়ের ভিতরে ছিল, সেই শক্তিটা এই চামচে মানে ট্রান্সফার হয়েছে, সেটাই বলা হয়েছে। পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই তিন উপায়ে তাপ সঞ্চালিত হয়, মানে এই তিন পদ্ধতিতে বা এই তিন উপায়ে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এখন আমরা পরিবহন সম্পর্কে জানব। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এখানে কি বলেছে, পরিবহন পদ্ধতিতে। যেমন কঠিন পদার্থের মধ্য দিয়ে, যেমন এই যে কঠিন পদার্থটা, এটা একটা কঠিন পদার্থ, এই তাপটা আস্তে 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 এই কানের এই কোনায় আসছে, সেটা কি, এটা কি পরিবহন পদ্ধতিতে আসছে। সো আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই, এই যে ঠিক সেমভাবে চামচটির হাতল গরম হয়ে যায়। এর কারণ গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। যেমন ওই যে আমার মা বিশেষ করে আমরা রান্না করার সময় চামচ দিয়ে এরকম করে নাড়া দিতে দিতে দেখবো যে কিছুক্ষণ রেখে দিলে আবার পরে গিয়ে দেখলে চামচের হাতলটা গরম হয়ে গেছে, সেটাই বলা আছে পরিবহন। সেটা একটা উদাহরণ, মানে প্রাত্যহিক জীবনের উদাহরণ আর কি। পরিচলন, তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। কিভাবে, যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানি নিচে তাপমাত্রা আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরে উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানি সর্বত্র ছড়িয়ে পড়ে। এখানে বলা হয়েছে যে এরকম একটা, আমরা যখন পানি গরম করি আসলে পানিটা কিভাবে গরম হয় সেটাই বলানো হয়েছে, যে আসলে পরিচলন পদ্ধতিতে চলন মানে কি, চলন মানে একটা গতি, একটা চলন মানে একটা চলাফেরার একটা অবস্থা, সেই অবস্থার মাধ্যমে তরল এবং বায়বীয় পদার্থের কি তাপ সঞ্চালিত হয়। যেমন এই জায়গায় দেখো, এই যে দেখুন পানি যখন আমরা গরম দিই এরকম ফোটাতে দিই তখন দেখবা যে নিচে যদি ঠান্ডা পানি আছে এবং নিচে আস্তে আস্তে কী হয়, এক জায়গায় গ্যাসের চুলা চালু করলে নিচের পানিগুলো গরম হতে থাকে, কিন্তু উপরের পানিগুলো কিন্তু ঠান্ডা, ওই পর্যন্ত শক্তি যেতে যেতে অনেক দেরি হয়, যার কারণে নিচের পানিগুলো গরম হয়ে যায় এবং উপরের পানিগুলো ঠান্ডা থাকে। তখন কী হয়, এই নিচের পানিগুলো ট্রান্সফারে উপরে চলে যায় এবং উপরে যে ঠান্ডা পানি আছে সেগুলো ট্রান্সফারে নিচে আসে, যার কারণে গরম পানিটা উপরে চলে যায়, সেখানে দেখবা যে এরকম বুদবুদ এরকম উপরের দিকে পানি বলকিয়ে ওঠে আর কি, সেটাই দেখা যাচ্ছে। যেমন ঠান্ডা পানি উপরে গরম পানি উপরে চলে যায়, দাও উপরে এই যে কী কইছে, নিচের পানি ঠান্ডা পানি উপর থেকে নিচে নামতেছে এবং নিচ থেকে গরম পানি উপরে উঠতেছে, সেটাই এই জায়গায় বলা হয়েছে আর কি। এটাই তাপের পরিচলন, মানে তাপ পরিচলন হচ্ছে, মানে নিচের পানি থেকে উপরের পানিতে এরকম করে তাপ, মানে নিচ থেকে উপরের দিকে এরকম ওঠানামা করে পরিচালন করতেছে আর কি, সেটাই বোঝানো হয়েছে। এবং বিকিরণ, যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে। যেমন সূর্য যে তাপ দেয়, আমরা সূর্য থেকে যে তাপ পাই, যেমন গ্রীষ্মের সময় যে সূর্য যে অনেক গরম থাকে, আমরা গরম অনুভূত করি, একবার ডাইরেক্ট রোদ থাকে, এই রোদের মধ্যে আমাদের শরীরের উপরে পড়ে, সেটা এক ধরনের বিকিরণ, সূর্যের বিকিরণ আর কি, যার কারণে আমরা তাপ শক্তি আমাদের গায়ে পড়ে। ঠিক সেমভাবে যেরকম আমরা যখন শীতকালে পরি, মানে খড়কুটা, বিশেষ করে গ্রামের দ্বারা দেখবা খড়কুটা এরকম করে একত্রিত করে আগুন ধরাই দেয়, পরে আমরা সে জায়গা থেকে তাপ নিই আর কি, সেটা এক প্রকার বিকিরণ পদ্ধতিতে এরকম আসে আর কি।
এই জায়গায় তাই বলা হয়েছে যে যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়া উৎস থেকে সরাসরি চারদিকে ছড়িয়ে পড়ে সেটাই বিকিরণ। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল পদার্থের মধ্য দিয়ে পরিচালন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়, কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়। যেমন আসলে এই পরিচালন এবং পরিবহন করতে মাধ্যমের প্রয়োজন হতো, কিন্তু এই বিকিরণ করতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা কোনো মাধ্যম বলতে যে কোনো একটা বায়ু মাধ্যম, যে আমরা তাপ শোষণ করতেছি, আশেপাশে তো বায়ু আছে, সে বায়ু থেকেই তো আমরা তাপ গ্রহণ করতেছি বা তাপ এক স্থান থেকে অন্য স্থানে গেতেছে, আমাদের হাতে আসতেছে। সো এই জায়গায় কোনো তাপের মাধ্যমের প্রয়োজন নেই, শুধুমাত্র বায়বীয় মাধ্যম, কোনো মাধ্যমের প্রয়োজন হয় নাই, বা এখানে কোনো বায়ু মাধ্যমও নাই। যদি আমরা যদি বায়ু মাধ্যম বা বায়ু শূন্য জায়গায়ও যদি আমরা আগুন জ্বালাই, আগুন সেই আগুন থেকে আমরা শক্তি পাবো, কিন্তু সেই জায়গায় মাধ্যমের কোনো দরকার নেই। সো এই জায়গায় সুন্দর করে বলা আছে যে বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়। এই কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে আমরা যে সূর্য থেকে তাপ পাই সেটা এখানে বলা হয়েছে। আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও আমরা এই প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়। যেমন আমরা যদি অনেকক্ষণ বাতি জ্বালিয়ে রাখি, সবাই একটু এক্সপেরিমেন্ট করবা, বাতির সাইডে হাত দিলে দেখবা যে একটা গরম একটা ভাব পাওয়া গেছে বা গরম একটা তাপ আসতেছে হাতের ভিতরে। সেটা কি বিকিরণ পদ্ধতিতে আসে। তো আমরা এই পর্যন্ত পড়লাম যে আলো আসলে কিভাবে সঞ্চালিত হয়। বিকিরণ, পরিবহন, পরিচলন এই তিনটি পদ্ধতিতে হয়। সেটা পরিবহন হলো কঠিন পদার্থের শক্তি ট্রান্সফার বা শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তরল পদার্থে হইলো তরল বা বায়বীয় পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, মানে যেরকম করে উপরের তাপ নিচে যায়, মানে উপরের পানি, নিচের পানি গরম হলে উপরে চলে যায়, উপরে ঠান্ডা পানি নিচে চলে আসে। এভাবে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। বিকিরণ পদ্ধতিতে মানে কোনো মাধ্যমই লাগে না, সেভাবে তাপ সঞ্চালিত হয়। মানে আসলে আলো, এখন তো আমরা কিছুক্ষণ আগে তাপের সঞ্চালন পড়লাম, এখন আমরা আলোর সঞ্চালন পড়বো। আলো কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়। যেমন আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে, তাই তো? যেমন আলো এমন এক ধরনের শক্তি যা আমাদের চোখে, মানে সে শক্তিটা আমাদের চোখে আসে, চোখে আসলে আমরা দেখতে পাই, সেটা এক ধরনের শক্তি। যেমন আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম বিকিরণ একটা পদ্ধতি, তাপশক্তি। আলো কিন্তু বিকিরণ পদ্ধতি, কারণ আলো সঞ্চালিত হতে কোনো মাধ্যম লাগে না। যেমন এই জায়গায় সুন্দর করে লেখা আছে, যেমন কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। কারণ সূর্য থেকে আমরা যে আলো পাই, আমরা তো যে তাপ শক্তি পাই সূর্য থেকে, সেটাও সঠিক, কিন্তু সূর্য যখন আমরা পূর্ব দিকে ওঠে তখন তো আমরা পৃথিবী আলোকিত হয়। সো যেহেতু সূর্য থেকে আমরা আলো পাই, সো সূর্য তো কোনো মাধ্যমে, আলোটা তো কোনো মাধ্যমে আসতেছে না, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আমাদের পৃথিবীতে আসতেছে। সো কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে, বা এক স্থান থেকে অন্য স্থান, যেমন সূর্য স্থান থেকে আমাদের পৃথিবীর স্থানে আসছে, সো এই কারণেই সঞ্চালিত হয়েছে, বা এক পরিবর্তন, মানে শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসছে, কি আলোক শক্তি, সেই আলোটা আমাদের চোখে আসছে যখন, তখন আমরা পৃথিবীর সকল বস্তু দেখতে পাচ্ছি। সো আলোটা কীভাবে সঞ্চালিত হয়, সেটা হলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। বিকিরণ প্রক্রিয়াতে চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। আমরা তো চাঁদেও যখন রাত হয় তখন আমরা এরকম সুন্দর আলো দেখতে পাই, সেই আলো আবার আমরা চোখে যখন এই শক্তিটা চাঁদ থেকে যখন আমাদের শক্তিটা আস্তে আস্তে আমাদের চোখে আসে, তখন আমরা চাঁদের আলোটা দেখতে পাই। এবং তারা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে তারা আছে, সেই তারা যখন আমাদের শক্তি থেকে আলো যখন আমাদের আস্তে আস্তে আমাদের চোখে আসে, তখন আমরা দেখতে পাই, তার মধ্যে কোনো মাধ্যমের প্রয়োজন হইতেছে না। তো আলোর সঞ্চালন কিভাবে হয়, কি মাধ্যমে হয়, বা কি উপায়ে হয়, সেটা হলো বিকিরণ উপায় হয়। এটা একটা এমসিকিউ। শক্তির যথাযথ ব্যবহার এবং সাশ্রয়। এখন আমরা শক্তি তো আসলে সবসময় খরচ করা যাবে না, আমাদের শক্তি একটা লিমিটেশনে খরচ করতে হবে। তো কিভাবে আমাদের শক্তিটা মানে যথাযথ ব্যবহার করতে পারি বা সাশ্রয় করতে পারি। আমরা একটা কাজ করলাম, সেটা হলো কি, শক্তি খরচ করলাম। আমরা খাবার খেলাম অনেক, কী করলাম, খাবার খেয়ে প্রতিদিন আমাদের কাজ কি, যে একটা ওয়ালের সাথে একটা ঘুষি দিলাম, বারবারই ঘুষি দিলাম, এরকম করতে করতে আমার শক্তি শেষ হয়ে গেলো। আবার খাইলাম, আবার এরকম ঘুষি দিতে দিতে আমার শক্তি শেষ করলাম। সেটা তো কোনোভাবে কাম্য হতে পারে না, সেটা শক্তির অপচয় হবে। সো আমরা যে শক্তিটা আছে, যে শক্তিটা আমরা কীভাবে
ধরে রাখতে পারি, বা এই শক্তিটা আমাদের যাতে আমরা ধরে অন্য কোনো ভালো কাজে লাগাতে পারি, সেটা কিভাবে করব, যথাযথ ব্যবহার করব। মানে সেই শক্তিটা আমি খাবার খেলাম, সেই খাবার খেয়ে কী করব, পড়াশোনা করব ভালো করে, তারপরে যে কোনো স্কুলে যাব, স্কুল থেকে আসবো, এই যে শক্তি ব্যবহার করব, ভালো কাজে ব্যবহার করব, নামাজ পড়ব, এগুলাতে আমরা যদি ভালো কাজে ব্যবহার করি, সেটা আমরা কি যথাযথ ব্যবহার করতেছি এবং কি সাশ্রয় করতেছি। কি ওই যে বিনা কারণে শক্তি খরচ করলাম না, সেটাই হলো সাশ্রয়। এবং শক্তির সাশ্রয় কেন জরুরি? আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপর আমরা বেশি নির্ভরশীল। এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে আমরা আর সহজে তৈরি হয় না। তাই আমাদের শক্তি যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। যেমন একটা উদাহরণ দিই, এখানে শক্তি আসলে দুই ধরনের, একটা নবায়নযোগ্য আর একটা হলো অনবায়নযোগ্য। এখন নবায়নযোগ্য হলো যে শক্তিগুলো আমরা সারা জীবন পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত পেয়েই যাব, যেমন সূর্যের আলো, সূর্যের তাপ, সেটা আমরা সারা জীবন পাবো। কিন্তু আমরা যে গ্যাস ব্যবহার করি, আমরা যে গ্যাসের চুলা তো প্রত্যেকের পরিবারে আছে। সো গ্যাসের চুলা যে ব্যবহার করি, সেই চুলা ব্যবহার করলে সেই চুলাতে যে গ্যাস আছে, এই গ্যাসটা কিন্তু লিমিটেশন। যে কোনো একটা দেখবা যে কোনো একটা এলাকায় গ্যাসের মানে খনন হয়, সেই জায়গায় এই গ্যাস যদি শেষ হয়ে যায়, তাহলে আর পৃথিবীতে আর এই গ্যাস পাওয়া সম্ভব না। যার কারণে সেগুলো হলো অনবায়নযোগ্য। বা নবায়নযোগ্য মানে, নবায়ন মানে হলো নতুন করে আবিষ্কার করা বা নতুন করে তৈরি করা, আর অনবায়নযোগ্য মানে হলো যেগুলো নতুন করে তৈরি করা যায় না বা নতুন করে পাওয়া যায় না। সো এই অনবায়নযোগ্য শক্তিগুলা, নবায়নযোগ্য শক্তি তো আমরা পাবোই, সেগুলো তো ব্যবহার করবোই, কিন্তু অনবায়নযোগ্য শক্তিগুলা যেগুলো আছে, যেমন গ্যাসের চুলার যে আমরা ব্যবহার করি সেগুলা, তেল, এগুলো অনবায়নযোগ্য, তারপর গ্যাস, এগুলো অনবায়নযোগ্য। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সাশ্রয়, মানে সেগুলো শেষ হয়ে গেলে তো আমরা আর পাবো না। মানে তখন আমাদের দেখা যায় রান্না করা, গ্যাসের চুলায় রান্না করতে পারবো না, সেগুলো মাটির চুলায় রান্না করতে হবে। সো গ্যাসটা, এই যে গ্যাসের চুলা, সেই গ্যাসগুলো আমাদের লিমিটেশনে ব্যবহার করতে হবে। তাই কিভাবে শক্তি সাশ্রয় করব? শক্তি সাশ্রয়ের কিছু উপায় নিচে দেওয়া হলো। ব্যবহার পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা। যেমন এই যে এরকম আমরা ফ্রিজে যে পানি রাখি, পানি খাই, খাওয়ার পরে খোলা লাগলে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। সো আমাদের এই ফ্রিজটা, দরজাটা বন্ধ করতে রাখতে হবে ভালো করে, যাতে বৈদ্যুতিক বাতি যখন দরকার তখন আমাদের লাইট জ্বলাতে হবে বা বৈদ্যুতিক বাতি জ্বলাতে হবে। বৈদ্যুতিক লাইট বলতে আমাদের লাইট বোঝাইতেছে আর কি, বাসাবাড়ির যে লাইট, সেই লাইট। সো সেই লাইট যখন আমরা পড়বো বা পড়াশোনা করব বা অন্ধকার থাকবে তখন জ্বলাবো, তারপরে কি নিভিয়ে দেব। প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা, যেমন এই যে খোলা পানি খেয়ে ফ্রিজ অফ করে রাখবো। বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগিয়ে বৈদ্যুতিক পাখার ব্যবহার কমানো। কারণ বৈদ্যুতিক শক্তি তো আমরা নিজেরা মানুষ তৈরি করি, সেটা তো অনবায়নযোগ্য, মানে সেটা নতুন করে তৈরি করা যায়, বাট কিন্তু আবার শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। সো যার কারণে বৈদ্যুতিক ব্যবহারগুলো আমাদের মানে বৈদ্যুতিক ব্যবহার একটু কম করতে হবে। কারণ গাছ লাগিয়ে আমাদের যাতে ছায়ার ব্যবস্থা করতে হবে, যাতে বৈদ্যুতিক পাখা বা ফ্যান আমাদের না লাগে। এই বৈদ্যুতিক পাখা বলতে এই জায়গায় ফ্যান বোঝানো হয়েছে। বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। এই যে ঠিক এইভাবে আমরা যখন দিনের বেলা আমরা লাইট না জ্বলিয়ে এভাবে বৈদ্যুতিক আলো বা লাইট ব্যবহার না করে এরকম সূর্যের আলো ব্যবহার করে পড়াশোনা করব বা অন্য কোনো কাজ করব, বা ঘরবাড়ি এরকম উজ্জ্বল বা আলোতে রাখবো আর কি। গাড়িতে চড়ার বদলে যথাসম্ভব পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করা। যেমন গাড়ি চালাতে গ্যাস লাগে বা পেট্রোল লাগে, ডিজেল লাগে, অকটেন লাগে, সেগুলো অনবায়নযোগ্য পদার্থ বা অনবায়নযোগ্য পদার্থ, সেগুলো যদি শেষ হয়ে যায় তো অনবায়নযোগ্য যেহেতু সেগুলো আর করা যায় না, তাই আমাদের কম ব্যবহার করতে হবে। বেশিরভাগ আমাদের পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে আমরা যথাযথ মানে সাশ্রয় করতে পারি শক্তি। সো আজকে যেহেতু এই পর্যন্তই তোমাদের এখন আমরা অনুশীলনী কিছু এমসিকিউ সলভ করে দেখি কী আছে। আমরা তাহলে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাবো। যেমন এখানে বলা হয়েছে যে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে এই যে বায়ুপ্রবাহ থেকে আমরা কি যান্ত্রিক শক্তি পেতে পারি কিভাবে? এই যে জায়গায় আমরা কিছুক্ষণ আগে বললাম,
আমি উদাহরণ বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যেমন এই জায়গায় ঠিক সুন্দর করে লেখা আছে বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি। সো এই যে এমসিকিউটা সেটা আমরা পারবো না। এই যে বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি সুন্দর করে আমাদের অনুশীলনী বা ইয়েতে দেওয়া আছে, বইয়ের যে অনুশীলনী আছে বা বইয়ের যে ব্রড অংশ আছে যেগুলো আমরা পড়াশোনা করি সেখানে সুন্দর করে দেওয়া আছে যে বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি। তো আমরা পারবো নিশ্চিত। যেমন এই জায়গায় আরেকটি কোশ্চেন দেওয়া আছে, 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম সূর্যের আলো ব্যবহার করে, তাহলে কি হবে, আসল মানে অ্যান্সারটা কী হবে? আলোক শক্তি। বা সূর্য একটি সূর্য থেকে আমরা কি পাই? আলোক শক্তি পাই না? বললাম না কিছুক্ষণ আগে যে সূর্য থেকে আমাদের বা সূর্য থেকে যখন আলো আসে তখন আমাদের চোখে আসে, তখন আমরা শক্তি পাই, সে আলোক শক্তি ব্যবহার করে। এইটা অ্যান্সার হবে, খ নাম্বার অ্যান্সার। এটা হবে ক, 1-এর ক, 2-এর কি খ। এবং খাদ্য নিচের কোন শক্তিটিতে থাকে? খাদ্যে নিচের কোন শক্তি থাকে? এই যেমন খাদ্যে কী শক্তি থাকে? রাসায়নিক শক্তি। কিছুক্ষণ আগেই বললাম যে রাসায়নিক শক্তি থাকে। রাসায়নিক শক্তি থেকে কি পরিবর্তন হয়ে কি হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। এই যে এই জায়গায় কিছুক্ষণ আগে দেখলাম একটা মেয়ে কিছু খাবার খাচ্ছে, মানে কি রাসায়নিক শক্তিতে আছে। তারপর কি একটা দৌড় পারতেছে, সেটা কি রাসায়নিক শক্তি? কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সো অ্যান্সার হবে, সে মেয়েটা যে খাচ্ছে সেটা কী শক্তি আসছিল? সেটা হলো রাসায়নিক শক্তি আসছিল। সংক্ষিপ্ত কোশ্চেনে দেওয়া আছে যে শক্তির 5টি রূপ। ওই যে আমরা কিছুক্ষণ আলোক শক্তি, তারপর কি শব্দ শক্তি, তাপ শক্তি, এর রূপের নাম আমরা লিখতে পারবো না, পারবো। তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কী কী? 3টি প্রক্রিয়া কী কী বললাম? পরিবহন, পরিচলন আর কি বিকিরণ। আমরা পারবো। কিভাবে আলো সঞ্চালিত হয়? আমরা পড়লাম কিছুক্ষণ আগে যে আলো কীভাবে সঞ্চালিত হয়। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়, কিছুক্ষণ আগে বললাম। পরমাণু কি? পদার্থের যে পদার্থের ক্ষুদ্রতম কণা আছে সেগুলো কি? পরমাণু। এই যে কিছুক্ষণ আগে বললাম, মানে মূলত অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। সেটা কিছুক্ষণ আগে পড়লাম, সেটা তোমরা হয়তো বা পরে থাকবে। গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? গিটার বাজালে আমরা কি পাই? শব্দ শক্তি পাই না? গিটার যখন বাজাই তখন কি হয়? শব্দ উৎপন্ন হয়। তো আমরা গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? সেটা অবশ্যই শব্দ শক্তি। রচনামূলক প্রশ্ন, যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী রূপান্তর ঘটে? যেমন বিদ্যুৎ শক্তি কী হইতেছে? কিছু আগেই বললাম যে ওই যে আমি যে ভালো করে বুঝাই দিলাম, যখন বিদ্যুৎ শক্তিটা কি, যখন আমরা টিভিতে স্ক্রিনে দেখতেছি বা আমাদের একটা সংবাদ পাঠ করতেছে তখন কি আলোক শক্তিতে রূপান্তরিত হতেছে। আবার টেলিভিশন যখন সাইডে গরম হয়ে যাচ্ছে তখন কি তাপ শক্তিতে রূপান্তরিত হইতেছে। আবার শব্দ, তাপ, আলো 3 ধরনের শক্তিতে রূপান্তরিত হয়েছে। যেমন শব্দ শক্তি কীভাবে? যখন পাঠ করতেছে তখন তো আমরা নিশ্চয়ই টেলিভিশন সময় শব্দ শুনতে পাই। সো সেটাই বলা হয়েছে। এটা সুন্দর করে লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এগুলো পারবা। ঠান্ডা পানি গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে যে গ্লাসে ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি কি সঠিক? না, সঠিক নয়। কারণ আমরা জানি যে তাপ কি উচ্চ থেকে নিম্নে যায় নাকি? যেহেতু তার হাত হলো গরম আর গ্লাস হলো ঠান্ডা, সে কি হলো একটা গ্লাস কি করলো? ধরলে কি হয়েছে? তাপ উচ্চ থেকে সেই তাপটা ওই পানির গ্লাসটা শোষণ করলে মানে উচ্চ তাপমাত্রা থেকে, মানে এই হাতটা উচ্চ তাপমাত্রা উচ্চ ছিল, সেটা নিচে যায় তার হাতটাকে কী হয়েছে? তাপমাত্রা কমে গেছে। সেটাই হলো মূলত মূল ব্যাখ্যা আর কি। যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন কিভাবে তাপ সঞ্চালিত? যে আমি কিছুক্ষণ আগে বললাম যে তাপ কি পরিচলন, যেহেতু ভাত রান্না হচ্ছে সেখানে তাপ কীভাবে সঞ্চালিত হয়? সেটা এখানে পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কারণ ভাত যখন ফুটে আমরা এর ভাতের ভিতরে কী দিই? হাঁড়িতে কি ভাতের সাথে চালের সাথে কী দিই? পানি দিই। পানি কি
তরল পদার্থ কি পরিচালন পদ্ধতিতে চাপ সঞ্চালিত হয় তরল পদার্থ যেহেতু। এখানে কী হচ্ছে, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ কীভাবে শক্তি সাশ্রয় করা যায়। যেমন এই যে বৃক্ষরোপণ করলে আমরা ফ্যান বা পাখা লাগবে না, যার কারণে আমরা এই বৈদ্যুতিক ব্যবহার খুব কম করব এবং সেই গাছের ছায়া ব্যবহার করে আমরা কি ইতে থাকবো, কি মানে সুস্থ থাকবো এবং কি ছায়াতে থাকবো আর কি। আমাদের কোনো গরম লাগবে না। সো আমাদের কি ফ্যানের পাখা খরচ করে বা ফ্যান ঘুরিয়ে আমাদের বিদ্যুৎ খরচ করতে হবে না, সেটা এনে রেখে দিলে সুন্দর করে অ্যান্সার হয়ে যাবে। সো ছোট্ট বন্ধুরা, সকলে ভালো থাকবে। আজকে পর্যন্ত এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।